মনে করি এই সকল দলের চাইতে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে তার দেশ পরিচালনার পদ্ধতিটা হবে ভিন্ন। জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছে সেটা হচ্ছে তার নিষ্ঠাবান, দলের আনুগত্যশীল এবং ইসলামের পায়রাবি করার মতো একদল নেতৃত্ব তৈরি করেছে। তারপরে তাদের দিয়ে জামাত ইসলামী একটা দেশ পরিচালনা করতে চায়। এজন্য জামাত ইসলামী একথা অকপটে বলতে পারে যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসি তাহলে আমরা একদল সৎ নেতাদের দিয়ে দেশ পরিচালনা করব, যাদের নিজেদের মধ্যে কোনো দুর্নীতির কোনো ছোঁয়া নাই। আর যাদের নিজেদের মধ্যে দুর্নীতির ছোঁয়া নাই তাদের দ্বারাই একটা দুর্নীতিমুক্ত দেশ গড়া যায়। সেই সাথে এই 54 বছরে যারা দেশ পরিচালনা করেছে তারা তাদের দলের ম্যানিফেস্টোতে কোরআন দ্বারা বা ইসলামিক শরীয়তের মোতাবেক দেশ পরিচালনার কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে ইসলামের আলোকে সকল শ্রেণী পেশার মানুষকে ইসলাম দেশ তার ক্ষেত্রে থেকে সমান অধিকার দান করেছে। এইটা বাংলাদেশের প্রয়োগ করে সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়া যায় ইসলামের আলোকে। এইটা প্রমাণ জামাত ইসলামী করবে ইনশাআল্লাহ। এরপর একটা কথা আছে, নারীদের চাকরির ব্যাপারে কথা বলা হয়েছে। আল্লাহ রাসূলের সময় নারীরা কিন্তু বাধা করেছে, নারীরা অনেক কাজ করেছে, সেখানে বাধা দেওয়া হয় নাই। ইসলাম এটা বাধা দেয় না। ইসলাম শুধু এতটুকু করে, সে তার সম্মানের পোশাক পর্দা করে। যখন একজন মানুষ পর্দা করে, একজন মেয়ে পর্দা করে, তখন সমাজের মানুষ তাকে সম্মানিত করে। জামাত ইসলামী বাংলাদেশ মনে করে যে যদি নারীরা পর্দায় আসে তারা সমাজে আরো সম্মানিত হবে এবং এই পোশাকটা জোর করে তাদের পরানো লাগবে না, তারা তাদের সম্মানের ক্ষেত্রে তাদের পোশাক পরবে। আর যদি পর্দার মধ্যে থেকে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, তাদেরকে সেই ক্ষেত্রে সকল ক্ষেত্রে সহযোগিতা দেওয়া হবে। আপনারা জানেন আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন যে মেয়েদের কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে, কিন্তু বেতন যা ছিল তাই থাকবে। কারণ মেয়েরা শুধু চাকরির জন্য না, মেয়েরা যদি একটা ভালো সন্তান, একটা ভালো নাগরিক তৈরি করে দেয় তাহলে এই দেশে একটা ভালো দেশ তৈরি হবে। এজন্য মায়েদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে উপযুক্ত আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তোলা। এজন্য জামাত ইসলামী মেয়েদের চাকরির ক্ষেত্রে 3 ঘন্টা কমিয়ে ওই 3 ঘন্টা সন্তানদেরকে আদর্শ মানুষ বানানোর ক্ষেত্রে সময় দেওয়ার জন্য জামাত ইসলামী তাদের চাকরির ক্ষেত্রে সময়টা কমিয়ে দিয়েছে। জামাত ইসলামী ক্ষমতায় আসলে মেয়েদের চাকরি কমাবে না, বরং তারা যাতে সম্মানের সাথে পর্দার সাথে চাকরি করতে পারে সেই ক্ষেত্রে যত রকম সহযোগিতা দেওয়ার দরকার জামাত ইসলামের পক্ষ থেকে সেটা দেওয়া হবে। আর একটা বিষয়, চাঁদাবাজির ব্যাপারে কথা বলা হয়েছে। এক্ষেত্রে আমার সহযোগিতা যদি বলি আমার দীপু, তাহলে এটা ভুল হবে না। এবং কুমারখালী সাংবাদিক বৃন্দ, এই ক্ষেত্রে যদি আমার পাশে না থাকতে হয় তা আমাকে আরো কয়েকবার জেলে দেওয়া হয়। এক্ষেত্রে আমি মনে করি কুমারখালী চাঁদাবাজ মুক্ত কুমারখালী বানানোর ক্ষেত্রে কুমারখালী সাংবাদিকদেরই আমি সহযোগিতা। আমি সাংবাদিকদের সাথে থেকে গত কয়েকদিন এই দিকে আসার পরে তার অফিসে আমি নিজে গিয়েছি, তাকে বলেছি যদি গোড়াইঘাটে কোনো চাঁদাবাজি হয় তাহলে আমি এটা বাধা দেবো। উনি শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে আমাকে ফরমালি এটা করতেই হয়েছে, যদি আপনাদের চাপ থাকে তাহলে আমি বিষয়টা দেখব। আর আলহামদুলিল্লাহ এই টেন্ডারটার জনসম্মুখে আসে নাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা, লিপুর সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে, আমার অনেকের সাথেই কথা হয়েছে। আমরা চাঁদাবাজির ক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে, জামাত ইসলামী জিরো টলারেন্সে, আমরা এই ক্ষেত্রে কারোর সাথে আপোষ করতে রাজি নাই। সেই ক্ষেত্রে আমি মনে করি সাংবাদিকদের সামনে দিয়ে আমরা পিছনে আসি, যা কিছু দরকার সাথে নিয়ে ইনশাআল্লাহ। এরপরে যেটা আছে, আমরা কিভাবে দেশ চালাবো, আমি সেটা বলেছি কিভাবে দেশ চালাবো। জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে সকলকে সাথে নিয়ে সকল ধর্ম বর্ণের মানুষ ইসলামের সুশীতল ছায়া পেলে সবাই এর চাইতে বেশি শান্তিতে বাস করতে পারবে বলে এটা আমার কাছে মনে হয় না। নিরাপদ কুমারখালী গড়ার ক্ষেত্রে সাংবাদিক ভাইরা জানেন যে আমি 5 আগস্টের পরে কুমারখালীর মন্দিরগুলো পাহারার ব্যবস্থা করেছি। আমি নিজে সারা রাত জেগে আমাদের কর্মী বাহিনী নিয়ে, আমাদের এলাকার লোকজন নিয়ে কুমারখালীর সকল ক্ষেত্রে, শুধু মন্দিরই নয়, হিন্দু মুসলিম অন্য ধর্মের মানুষ, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে আমি কিন্তু পাহারাদারের ভূমিকা পালন করেছি।
কুমারখালী বাজারে স্বর্ণকার কোটিতে লুট হবে এরকম সংবাদ পাওয়ার পর আমি সেখানে লোকজন নিয়ে কয়েক রাত্রি সেই বাজার পাহারা দিয়েছি। আমি চেষ্টা করেছি কুমারখালী নিরাপদ থাক, এবং 5ই আগস্টের পরে যেরকম উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, আমি এই কুমারখালীকে কঠোরভাবে অনিরাপদ হওয়া থেকে আমি নিরাপদ কুমারখালী রাখার জন্য চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে কারো বাড়িঘর ভাঙচুর করার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে দেশের সম্পদ ধ্বংস না হোক। যদি কারো অপরাধ থাকে তাহলে তারা দেশের প্রচলিত আইনে সাজা পাবে, কিন্তু দেশের সম্পদ ধ্বংস করে কাউকে সাজা দেওয়ার পক্ষে আমি কাজ করি না। এই জন্য আমি চেষ্টা করেছি, আমি আশা করি, আমার বিশ্বাস যে আমি সেটা করতে সফল হয়েছি। আর একটা কথা এখানে বলা হয়েছে জামাতের কাছে ভিন্ন মতের মানুষদের কি অবস্থা হবে। আমি সেটা প্রথমে আমার কথাই বলেছি, ইসলাম আসলে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম বর্ণের মানুষ তার তার জায়গায় থেকে তার সুবিধা পাবে। এই ক্ষেত্রে আর কোন বক্তব্য আছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের একজন ছোট ভাই বলেছেন সাইফুল, যে ভিন্ন মতের কোন সংবাদ প্রকাশিত হলে ফেসবুকে সেখানে অনেক বাজে ভাষায় কথা বলা হয়েছে। এটা আমি নিজেও লক্ষ্য করেছি। আসলে জামাত ইসলামী একটা বৃহৎ সংগঠন, কিন্তু এর রোপণ আছে কুমারখালীতে 100 কর্মী আছে, এর দিয়ে হয়তো 5000, কিন্তু জামাত ইসলামীকে সাপোর্ট করে এরকম মানুষ লক্ষাধিকের উপরে, বা 2 লক্ষ। আমাদের সহযোগী সদস্য কোকটা কুমারখালী দিয়ে প্রায় 2,38,000। এই সহযোগীগুলো কিন্তু এখনো জামাত ইসলামের মূল পড়াশোনার গায়ে এই পর্যন্ত আসতে পারি না। আমরা তাদেরকে, যাদেরকে আমরা আমাদের আয়ত্তে আনতে পেরেছি, তাদেরকে কর্মী ঘোষণা দিয়েছি। এই ক্ষেত্রে কিছু উৎসুক সহযোগী থাকে, তারা সাধারণ জনগণের মধ্যে পড়ে, তারা নিজেদের সাপোর্টটাকেই বড় করে তুলে ধরার জন্য অনেকে এরকম আচরণ করে থাকতে পারে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এটা দুঃখ প্রকাশ করি, এবং আমরা সবসময় আমার আমিরে জামাত, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, জামাতের চরমনায়ের সাথে জোট ভেঙে দেওয়ার পরে ওনারা আমাদের আমিরে জামাতের ছবি দিয়ে আমিরে মুনাফেকিন লিখে দেওয়া হয়েছে। তারপরে আমার আমিরে জামাত নিজে ফেসবুকে এসে তার ভেরিফাইড পোস্ট থেকে সকল কর্মীদেরকে বলা হয়েছে যে কারোর বিরুদ্ধে কোনো অশালীন পোস্ট, অশালীন কমেন্ট, কোনো অশালীন ভাষা ব্যবহার করা যাবে না। আমরাও আমাদের কর্মীদের বলি, কিন্তু সাধারণ সাপোর্টাররা যদি এরকম করে থাকে, সেইগুলো নিয়ন্ত্রণ করা বা সেইগুলো এখন আমাদের নিয়ন্ত্রণে আসে নাই। আমরা তারপরেও চেষ্টা করবো যাতে এমনটি না হয়। এরপরে যেটা বলা হয়েছে, আমরা রাস্তা বন্ধ করে সমাবেশ করেছি, এটা বাংলাদেশের একটা সিলসিলা। রাস্তা বন্ধ করে সমাবেশ করে না এমন সংগঠন বাংলাদেশে আছে যদি কেউ বলতে পারে, আমি মনে হয় এরকম সংগঠন বাংলাদেশে নাই, আমার কাছে মনে হয়। আমরা কুমারখালীতে কিছুটা করেছি সময়কের জন্য। আসলে আমাদের কুমারখালীতে এমন কোনো জায়গা নাই যে যেখানে জনগণ পাশে থাকে, সেখানে দাঁড়াই একটা সমাবেশ করা যায়। আপনারা দোয়া করেন, আল্লাহ যদি আমার এমপি হয় আমি চেষ্টা করবো, এখন পারবো কিনা আল্লাহ ভালো জানেন, এরকম একটা জায়গা দেয়ার যে জনগণ যাতে সেখানে দাঁড়াই তার বক্তব্য দিতে পারে। আমরাও দুঃখিত, আমরা জনগণের কষ্ট দিতে চাই না, কিন্তু বাংলাদেশের চিরাচরিত নিয়মই হয়ে গেছে যেন রাস্তা বন্ধ করে বা এরকম একটা প্লেস নিয়ে একটা সমাবেশ করা। আমরা বিষয়টা দেখবো, তবে এটা কতদূর করতে পারবো আমাদের প্রেক্ষাপটে যেটা আমরা বলতে পারতেছি না, তবে আমাদের চেষ্টা করবো। চাঁদাবাদের ব্যাপারে প্রশ্ন হয়েছে, সেটা উত্তর দিয়েছি। এরপরে গণভোট সম্পর্কে বলা হচ্ছে। আমরা, আপনারা জানেন যে 5ই আগস্টের যে গণবিপ্লব হয়েছে, এই গণবিপ্লবটা শুধুমাত্র কয়েকজন ছাত্রর মনের আশা না, আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষেরই এটা আশার প্রতিফলন, যার কারণে এইটা হতে সম্ভব হয়েছে। আর এইটার স্বীকৃতি গণভোট। এখন এটা স্বীকৃতি তো আসার দরকার আছে। যদি এটা স্বীকৃতি না আসে, তাহলে এই যে বিপ্লব হয়েছে এটা কি কোনো আইনত পাবে, আইনগত ভিত্তি পাবে নাকি? এই জুলাই বিপ্লবকে আইনের ভিত্তি দিতে হলে অবশ্যই গণভোটের প্রয়োজন আছে। বাংলাদেশের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে আমি মনে করি গণভোটের প্রয়োজন আছে। এজন্য আমরা দেশবাসীকে জানাবো, গণভোটে হার পক্ষে ভোট দিয়ে বাংলাদেশের অস্তিত্বের পক্ষে সবাই ভোট দেবে বলে।
সাংবাদিকদের ব্যাপারে বলা হয়েছে যে আমরা সাংবাদিকদের জন্য বাংলাদেশে বেতনহীন চাকরি করে সাংবাদিকরা। আমার মনে হয় একটা প্রতিষ্ঠানে আছে যেখানে বেতন বাদে চাকরি করে সাংবাদিকরা। আবার সাংবাদিকদের প্রতি সব চাইতে বড় দুর্নাম, প্রকাশ্যে যারা চাঁদাবাজি করে তাদের চাইতেও বেশি দুর্নাম সাংবাদিকদের, সাংবাদিকরা তার চাইতেও বড় চাঁদাবাজি। তা আমি মনে করি এইটা থেকে দূর করতে হলে সাংবাদিকদের বেতনের ব্যবস্থা করতে হবে। যারা যে পত্রিকায় থাকে, অনেক সময় আমি দেখেছি যে পত্রিকার চাপেই লোকজনের কাছে একটা অ্যাডভার্টাইজ ধরাই দিতে হয় যে আমার এটা নিতেই হবে, তাই না? কিন্তু পত্রিকা তাদের যে বেতন দেবে এরকম ব্যবস্থা খুব নাই। দোয়া করেন আমরা আল্লাহ যদি পার্লামেন্টে আনে, আমি আমার সংগঠনকে সাংবাদিকদের বিষয়টা উঠাই ধরবো, সাংবাদিকদের যাতে বেতনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে বা পত্রিকার পক্ষ থেকে একটা ফিক্স বেতনের ব্যবস্থা যদি থাকে, তাহলে তাদের এই মানুষের তারে তারে যা বলা যায় না একটা এরকম করা লাগে না, আমরা এটা চেষ্টা করব। আর কুমারখালীতে সাংবাদিকদের বসার জায়গা ভিন্ন ভিন্ন জায়গা, এটা সাংবাদিকদের জন্য সম্পর্কের চরম ঘাটতির একটা কারণ আমি মনে করি। এক এক জায়গায় এক একটা প্রেস ক্লাব, আমি মনে করি সরকারের পক্ষ থেকে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, কুমারখালীতে সাংবাদিকদের জন্য একটা প্রেস ক্লাব বানানোর আমার একটা প্রধান টার্গেট থাকবে। আমি আগেও বলেছি, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে কুমারখালীতে সরকারিভাবে একটা প্রেস ক্লাব নিয়ে এসে সাংবাদিকদের তাদের আপাতত একটা বসার জায়গা যাতে করে দিতে পারি, সেটা কুমারখালীতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে এত হতাশা আমি হয়েছে। আমি সময়তে ইনশাআল্লাহ দুইটাই হবে, খুকসারটা হবে। আসলে কুমারখালী যদি করি, খুকসা কুমারখালীর একটা অংশ। উন্নয়নের যদি এক টাকার কাজ হয়, তার কুমারখালী হবে 50 টাকা, খুকসা 50 টাকা হবে ইনশাআল্লাহ। আমার আবার পাশেতে বিদ্রোহ প্রায় হয়ে যাচ্ছে, এজন্য আগেই সারি দিলাম। প্রিয় ভাইরা আমার, মাদকের ব্যাপারে আমি গতদিন নির্বাচনের ব্যাপারে, আইন শৃঙ্খলার ব্যাপারে আমি আপনাদের কাছে বলেছি। মাদকের ব্যাপারে আমরা অনেক সময় নিজেরা মাঠে নেমেছি। গত কিছুদিন আগে সোনাবন্ধু মার্কেট থেকে আমাকে একজন রিং দিল যে ভাই এখানে গাঁদা খাচ্ছে, একেবারে ঢাইনি নিয়ে গাঁদা খাচ্ছে বেশ কিছু লোক। আমি ওসি সাহেবকে রিং দিলাম, রিং দিয়ে বললাম যে অমুক জায়গায় গাঁদা খাচ্ছে, আগে এদেরকে ধরার ব্যবস্থা করে। 3-4 মিনিট পরে ওই ব্যক্তির মনে তুমি দাঁড়াই থাকো, পুলিশ আসছে। রিং দিয়ে বলছে ভাই কেমন কি করলেন, ওদের সব পরীক্ষা নিয়ে ছাইয়ে দৌড় মারতেছে। আমি তখন ওসি সাহেবের রিং দিলাম যে ঘটনাটা কি, আপনার লোকজন দৌড় মারতেছে, আমি আর আপনি তো জানি, আর তো কেউ জানে না। বলছে না তো ভাই আমি তো ছুটিতে আছি, আমি থানায় বললাম তাড়াতাড়ি ধরে নিয়ে আসছি। গাঁজা যারা খায়, এইসব যারা করে, এদের যোগাযোগ আছে, এদের কাছে মাসোহারা পায়, যার কারণে গাঁজা উচ্ছেদ হতে আগে মাসোহারা বন্ধ করতে হবে। আর এই মাসোহারা বন্ধ করতে হলে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। যদি ইসলামী সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে এই মাদকের ব্যাপারে, নেশার ব্যাপারে অবশ্যই আমরা জিরো টলারেন্স, আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। শুধু ব্যবস্থাই নেব না, জামাত ইসলামের আর একটা পরিকল্পনা আছে। যারা মাদক সেবন করে, এখান থেকে মারবেন, আর এক জায়গায় গোপনে মাদক খাবে। আমরা এই মানুষগুলোকে নৈতিক মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। মানুষের যদি নীতির পরিবর্তন হয়, নৈতিকতার পরিবর্তন হয়, তাহলে মাদক সেবনের পরিবর্তন আসবে তাদের মধ্যে। এই কাজটি জামাত ইসলাম করবে ইনশাআল্লাহ। কুমারখালীর বিচিত্র শিল্পনগর এবং তাঁত শিল্পের ব্যাপারে যেটা বলা হয়েছে, আমাদের কুমারখালীর কাপুরি বাজারটা ছিল একসময় বাংলাদেশের 2য় বৃহত্তর কাপুরি বাজার। বাবুরহাট কাপুরি বাজারটা প্রথম এবং কুমারখালীটা 3য়। কিন্তু এখানে বেশি ভিন্ন রাজনৈতিক চাপাদলের কারণে কুমারখালীর কাপুরি হাটটা অনেক পিছায় গিয়ে পুরাতন কাপুরি হাটটা এখন অনেক অনেক উন্নত হয়েছে। এখানে আমরা মনে করি যে কুমারখালীর কাপুরি হাটকে ঘর করে সেখানে বিভিন্ন রূপ করে বিক্রি করে দেওয়া হয়েছে।
অপরিচ্ছন্ন কাবুরিহাটে সবসময় হাঁটু পানি বেঁধে থাকে। আমি এইবার মিকাইল সাহেবের সাথে যোগাযোগ করে সেখানে সুরকি দিয়ে সেখানে কিছু সিমেন্ট দিয়ে আপাতত পানির মধ্যে দাঁড়ায় থাকা থেকে কাপড়ের ব্যবসায়ীদেরকে আমি কিছুটা চেষ্টা করেছি সেক্ষেত্রে উদ্ধার করার। আল্লাহ যদি আমাকে নিয়ে আসে, আমার টার্গেট আছে এই কাপুরিহাটটা বড় আকারে সম্প্রসারণ করে, আধুনিকরণ করে, কাপুরিহাটের যাতায়াতের রাস্তা সম্প্রসারণ করে, কাপুরিহাটটাকে বড় কাপুরিহাট করে, যোগাযোগের ব্যবস্থা ঠিক করে এই কাপুরিহাটটা আবার সেই পুরাতন অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবো। সেই সাথে এই কাপুরিহাট কেন্দ্রিক কুমারখালীর সকল শিল্প প্রতিষ্ঠান তার নতুন রূপে নতুন ভাবে আবার গড়ে উঠতে পারবে। যদি কাপুরিহাটটা আমরা ভালো করতে পারি, বিভিন্ন জায়গা থেকে কাপুরিহাটের খরিদ্দার কাপুরিহাটের মহাজন আসে, তাহলে কুমারখালীর শিল্পকে আরো উন্নত করা যাবে। আমরা এই কুমারখালীতে একটা শিল্প নগরী খুবসা কুমারখালী দিয়ে আমরা একটা শিল্প নগরী হিসেবে গড়ে তুলে কুমারখালীর ব্যবসা এবং অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে আমাদের আপ্রাণ প্রতিজ্ঞা থাকবে। এরপরে সাম্প্রদায়িকের বিষয় বলা হয়েছে। জামাত ইসলামী সবচাইতে আগ্রহী অন্য সম্প্রদায়কে সম্মান দেয়া, কারণ এখানে আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, যদি তোমার কোনো প্রতিবেশী তোমার দ্বারা লাঞ্ছিত হয় বা কষ্ট পায়, আমি মুহাম্মদ কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী হিসাবে দাঁড়াবো। আমাদের নৈতিকতার ক্ষেত্রে, নিজেদের পরকালীন মুক্তির ক্ষেত্রেই যারা মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করে তাদের দায়িত্বই হবে অমুসলিমদের তার জায়গায় রেখে সম্মানিত করা। ইনশাআল্লাহ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশের হিন্দু শুধু নয়, সকল অমুসলিম তার জায়গা থেকে তার অধিকারটা যথাযথভাবে প্রয়োগ করে। আর একটা ব্যাপার আছে, যারা ভয় দেখায় তাদের ব্যাপারে আমরা কারোর ভয়কে তোয়াক্কা করি না। আমাদের অনেক নেতা ফাঁসির কাস্টে ঝুলেছে, জামাত ইসলামের একজন কর্মী বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। বাংলাদেশের নির্বাচন 12 তারিখে হবে এবং এই নির্বাচনে আমরা ইনশাআল্লাহ আমরা সকল দলকে সাথে নিয়ে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশিদের উপহার দিতে চাই। সেই সাথে অনেক জায়গায় হুমকি ভয় দেখানো হচ্ছে, আমরা তার প্রতিরোধ করার চেষ্টা করতেছি। আমাদের কর্মী বাহিনীর শঙ্কিত না, আমাদের কর্মী বাহিনীর মনোবল ঠিক আছে। আমাদের কর্মী বাহিনীদেরকে আমরা এতটুকু পরামর্শ দিয়েছি যে আমরা কারোর প্রতি প্রতিহিংসা করবো না, আমরা কারোর সাথে ঝগড়া মারামারিতে জড়াবো না। যদি কেউ করতে আসে আমরা চেষ্টা করবো ঠান্ডা মাথায় তাদেরকে শান্ত করা, কিন্তু কেউ যদি আমাদেরকে তাড়াই দিতে চাই আমরা পালাইও যাবো না। আমরা তাদের প্রতিরোধ করে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আগামী নির্বাচন নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা ময়দানে ইনশাআল্লাহ ঠিকই থাকবো। এরপরে যে কথা বলা হচ্ছে বাস স্ট্যান্ডের চাঁদার ব্যাপারে, আমার লিপু জানে, সোহাগ জানে, অনেক সাংবাদিকই জানে, আমার উল্লাস মনে হয় জানে। আমি পৌরসভায় 3টা বৈঠক করেছি। পৌরসভায় যে টোল বিক্রি করা হয়েছে এর জন্য আমরা 3বার বসেছি। সাহেবের বহুবার চাপ দিয়েছি, তাদের টেন্ডার দেওয়া হয়েছে, টেন্ডার বিক্রি করা হয়েছে, এই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে উনি করছে। ডিসি সাহেব কড়া ভাষায় বলেছে এই টাকা ফেরত দিতে হবে, কিন্তু আমি বুঝলাম না কোন সুতার কানে এই চাঁদাবাজি হচ্ছে। আপনারা জানেন যে চাঁদার কথা সেখানে সর্বোচ্চ 4 চাকার গাড়িগুলো 40 টাকা, 3 চাকার গাড়িগুলো 10 টাকা দেবে, কিন্তু সেখানে কালেকশনের দায়িত্ব হচ্ছে শুধু বাস স্ট্যান্ডে যারা স্টপেজ হবে, যারা দাঁড়াবে, লোড এবং আনলোডের বাইরে কোনো গাড়ি থেকে কোনো চাঁদা নেওয়া যাবে না। আমরা দেখি ঢাকায় যেসব গাড়ি দেয় দাবরায়, তরুণ মোড়ে কিংবা রেল গেটে দাবরায় ধরে 200, 250, 300 টাকা তাদের কাছে নিয়ে আসা হচ্ছে। কাজীপাড়ায় চেক পোস্ট বসানো হয়েছে, জোর করে মারিয়ে ধরে সেখান থেকে টাকা আদায় করা হচ্ছে। শনিবারে গরুর গাড়িগুলোর টাকা নিয়ে আসা হয় গুয়াহাটে যায়। একটা অভিযোগ ছিল যে ওখান থেকে আপনিও চাঁদা আনতে গেছেন, এরকম একটা বিষয় আছে। আমার ছেলেকে মেরে, আমার ছেলে ওখানে চাঁদাবাজি করা নিষেধ করার কারণে আমার ছেলেকে মেরে একটা মোটরসাইকেল মেকারের দোকানে আটকায় রাখা হয়েছিল। আমার এলাকার লোকজন সেটা উদ্ধার করেছে, আমি ছিলাম না সেদিন।
যার কারণে আমার ছেলের নামে মামলা করেছে চাঁদাবাজির নাম দিয়ে। পুলিশ সেইটা তদন্ত করে তার কোনো নমুনা না পাওয়ার কারণে চার্জশিটে চাঁদাবাজির বিষয়টা বাদ দিয়ে চার্জশিট দিয়েছে। আমার এলাকার লোকজন সেখানে ঘেরাও করেছিল, কয়েকশো লোক ঘেরাও করেছিল সেখানে, একটা ছেলে ওদেরও আহত হয়েছে। আমরা এটা চাই নাই যে কেউ রক্তাক্ত হোক, কেউ আহত হোক, আমরা চাই কুমারখালী সবাই শান্তিতে বসবাস করুক, যার কারণেই ওখানে একটা ঝামেলা হয়ে গেছে। তবে চাঁদার ব্যাপারে আমি সবসময় কথা বলি, এবং আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করেন, আমি সেদিন বাস স্ট্যান্ডে আমার বক্তব্য বলেছি, আমি বাস স্ট্যান্ডকে ইনশাল্লাহ চাঁদাবাজ মুক্ত করবো। আপনারা আমার সাথে থাকবেন, সহযোগিতা করবেন। কোনো নিরীহ মানুষ টাকা দিয়ে আমাদের বাংলাদেশে বাস করবে, টাকা দিয়ে ব্যবসা করবে, এইটা আপাতত কুমারখালী খুব সাথে ইনশাল্লাহ আমি হতে দেব না ইনশাল্লাহ। সাংবাদিকদের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আমি বলবো, আমার সবচাইতে বেশি সম্পর্ক সাংবাদিকদের সাথে। আপনারা জানেন 2017 সালে আমাদের আব্দুল মান্নান খান সাহেব জোরপূর্বক আমাকে কিন্তু কনফারেন্স রুম থেকে একটা বৈঠকে উঠে বেরোয় আসতে বাধ্য হয়েছিলাম। আমি ভেবেছিলাম সাংবাদিকরা আমার বিপক্ষেই দেখবে। আলহামদুলিল্লাহ, আমি সাংবাদিক ভাইদের কৃতজ্ঞতা জানাই শেষ করতে পারি না। ওইখানে যতগুলো সাংবাদিক দেখেছিল সবাই আমার পক্ষে লিখেছে। এজন্য আমি মনে করি সাংবাদিকদের সাথে আমার বেশি সুসম্পর্ক।